গ্রামের মেঠো পথ ধরে দ্রুত গতিতে গাড়ি চলছে। দুপাশে সবুজ শ্যামল প্রান্তর আর গাছপালার স্নিগ্ধতা। চৌধুরী বাড়ির খুব কাছাকাছি প্রায় এসে পড়েছে তারা। ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বিরক্তিমাখা মুখ নিয়ে বসে আছে ফারহান। একে তো হাতের সব জরুরি কাজ ফেলে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে, তার ওপর নিজের দেশে এসেও নিজের পরিবারের কাছে যাওয়ার পারমিশন নেই আরবানের কড়া নির্দেশে। সব মিলিয়ে ফারহানের মেজাজ এখন তুঙ্গে। পিছনের সিটে আয়াত জানালার দিকে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে আছে। আরবান তাকে এক প্রকার জোর করে জবরদস্তি করে এখানে নিয়ে এসেছে। এই যে সে মুখ ভার করে চুপ করেছে, এখনো পর্যন্ত আর একটা টু শব্দও করেনি। আয়াত মনে মনে ভাবছে এই নিঠুর মানুষটার জন্য সে আর কত চোখের পানি ফেলবে। হাসপাতালে যে মানুষটা যন্ত্রণায় ছটফট করছিল সে সুস্থ হয়েই এমন পাথর হয়ে গেছে। আয়াতের আর্তনাদ, চিৎকার কোনো কিছুই আরমানের জেদি মনে দাগ কাটতে পারেনি। সে কি একবারও আয়াতের মনের অবস্থাটা বুঝতে চায় না? যে মানুষটা আয়াতের চোখের পানির কোনো তোয়াক্কা করে না, তার জন্য মায়া দেখানোই ভুল। আয়াত ঠিক করে নিয়েছে এখন থেকে সেও আর আরমানের দিকে ফিরে তাকাবে না। মনের ভেতর অভিমানের হাজারো ঢেউ বা যা খুশি করুক, মনের ভেতর হাজারো জল্পনা কল্পনার ডানা উলট পালট হলেও মুখে কুলু বেটে বসে রইল। আরবান তার পাশের বসে থাকা এই দুই বিচিত্র প্রাণীর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। একদিকে ফারহান আর অন্যদিকে আয়াত। এদের আচরণ যেন কোনো পার্থক্য নেই। রক্তের সম্পর্ক না হয়েও এরা যেন পিটাপিটি ভাই বোনের মতো আচরণে একে অপরকে ছাড়িয়ে যায়। ফারহানের বিরক্তি আর আয়াতের অভিমান যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আরবান আর চোখে দেখল ফারহান আর আয়াত যেন এখন ভাই বোনের মতোই একে অপরের পরিপূরক হয়ে আরবানের বিরুদ্ধে মৌন যুদ্ধে নেমেছে। আরবান ধীরে আয়াতের হাতটা ধরতে গেলে আয়াত ঝটকা মেরে সরিয়ে দিল। আরবান দমবার পাত্র নয়। সে আবার হাত বাড়াতেই আয়াত তপ্ত চোখে শাসিয়ে তাকালো, যেন মুখ ফুটে বলল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আরবানের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। সে আয়াতের সরু কোমরে এক হ্যাঁচকা টান মেরে তাকে নিজের একদম বুকের খুব কাছে নিয়ে এলো। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অনেক লম্বা সময় আপনার মিষ্টি আওয়াজ শুনিনি মিসেস। এবার তো কিছু বলুন, চাইলে বকুন মারুন, ইউ হ্যাভ এভরি রাইট টু পানিশ মি। আয়াত আরবানের শক্ত বাঁধন থেকে দূরে সরতে এক প্রকার ধস্তাধস্তি শুরু করলো। তাদের এই কাণ্ড দেখে ফারহান আর চুপ থাকতে পারল না। ব্রো, গাড়িতে আমিও আছি। বি পেশেন্স, একটু তো চক্ষু লজ্জা রাখা দরকার। আরবান কটমট করে ফারহানের দিকে তাকালো। এই শালা সবসময় ওর রোম্যান্সের মাঝে ব্যাঘাত ঘটাবে। আরবানকে ওভাবে তাকাতে দেখে ফারহান মুখ বাঁকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, ড্রাইভার ভাই, সামনে তাকিয়ে গাড়ি চালান। অন্যের রোম্যান্স দেখে অ্যাক্সিডেন্ট করে আবার আমাকে উপরে পাঠিয়ে দেবেন না। আমি এখনো আমার ফিউচার বউ বাচ্চার মুখ দেখিনি। জীবনটা অনেক বড়। লজ্জায় আয়াতের গাল লাল হয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে আরবানের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। কথার মাঝে গাড়িটা একটা বিকট ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আরবান তখনও আয়াতকে দু হাতে জাপটে ধরে রেখেছে, যাতে ওর চোট না লাগে। ড্রাইভার কাঁচুমাচু হয়ে বলল, স্যার, আই থিঙ্ক গাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমি দেখছি। ড্রাইভার নিচে নেমে বোনট চেক করে হতাশ হয়ে বলল, স্যার, সমস্যাটা ঠিক বুঝতে পারছি না, মনে হয় মেকানিক লাগবে। আরবান বিরক্ত হয়ে বলল, এখনই মেকানিক কোথায় পাবো? ড্রাইভার অসহায় মুখে বলল, তা তো বলতে পারছি না স্যার, আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে হবে। আয়াত সুযোগ পেয়ে বলল, আপনারা মেকানিক খুঁজুন, আমি যাচ্ছি। বাড়ি এখান থেকে মাত্র কয়েক মিনিটের পথ। আয়াত বের হতে গেলেই আরবান তাকে নিজের কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আয়াত ফোঁস করে উঠে বলল, কি করছেন আরবান? ছাড়ুন। আয়াত, প্লিজ কথা বলো আমার সাথে। এত রাগার কি আছে? সেদিন তো আমাকে ফেলে বাংলাদেশে আসার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিলে। তাহলে আজ তো তোমার খুশি হওয়ার কথা। তুমি এখন নিজের দেশে, নিজের দাদাজানের কাছে।
আয়াতের চোখ ছলছল করে উঠল। সে ধরা গলায় বলল, আমি মোটেও আপনাকে ফেলে আসতে চাইনি। বারবার কল দিয়েছিলাম, আপনি রিসিভ করেননি। আর সেদিন আমি মোটেও জানতাম না আপনার শরীরের কি অবস্থায় আছে। জানলে আপনাকে কখনো এক মুহূর্তের জন্য ছাড়তাম না। বোকামে। তুমি আবার কাঁদছো কেন? আরমান আয়াতের চোখের পানি মুছে দিল। কারণ আমার কান্না দেখলেই আপনি শাস্তি পান। এর জন্যই তো সারা জীবন আমাকে কাঁদানোর শপথ নিয়েছেন। আরবান আয়াতের কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কপালে গভীর এক চুমু দিয়ে শান্ত স্বরে বলল, মাত্র 2 দিনের ব্যাপার মিসেস। এরপর তো চলেই যাব। গিয়ে অপারেশন করিয়ে একদম ঠিক হয়ে যাব। আয়াত থমকে গেল। আরবানের চোখের অতল গভীরে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এখানে আসার আসল কারণ কি আরবান? এমন তো নয় যে আপনার পরিবারের জন্য আপনার প্রচুর টান উতলে পড়ছে। তবে কেন সব ফেলে এই শেষ মুহূর্তে এখানে আসা? আরবান এক মুহূর্ত স্থির থেকে আয়াতের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, একটা বিশেষ কাজে এসেছি আয়াত। এখন এটার ব্যাখ্যা চেয়ে অন্তত সময় নষ্ট করো না। আয়াত অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি যা খুশি করুন। আমার তাতে বিন্দুমাত্র কিছু আসে যায় না। আর খবরদার আমার আশেপাশেও আসবেন না। বলেই সে আরভানকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে হনহন করে মেঠো পথ ধরে হাঁটা দিল। পেছনে দাঁড়িয়ে ফারহান শুকনো ঢোক গিলল। সে জানে এখন রীতি অনুযায়ী আরবান এখন বউয়ের মান ভাঙাতে তার পিছু ছুটবে। আর যথারীতি সেই সুযোগে আবারও সব সুটকেস টানার ভার পড়বে ফারহানের ওপর। ফারহান কোনো ঝুঁকি না নিয়ে বিদ্যুৎ গতিতে উল্টো দিকের রাস্তায় দৌড়ে পালালো। ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ল। সেখানে থেকে সে নজর রাখছে। যখন আরবান সব মালামাল নিয়ে যাবে তখন সে চোরের মতো পেছন পেছন চৌধুরী বাড়িতে পৌঁছাবে। আরবান আয়াতের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আভিজাত্যের সাথে শার্টে গোজা সানগ্লাসটা নিয়ে চোখে পড়ল। আয়াত একবার পিছু ফিরে আরবানকে ওভাবে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফেটে পড়ল। জীবনের কোনো মায়া নেই, অথচ রাস্তায় দাঁড়িয়ে ছেলে ভাবটাই না মারছে। অসভ্য লোক একটা। বিড়বিড় করে কয়েকটা জুৎসই গালি দিয়ে সে আবার গটগট করে বাড়ির দিকে হাঁটা দিল। আরবান আয়াতের দিকে থেকে চোখ ফিরিয়ে পেছনে তাকিয়ে দেখল ফারহান গায়েব। আশেপাশে কোথাও নেই, এমনকি গাড়ির নিচেও তাকে খুঁজে পাওয়া গেল না। গেল কই ওই আপদটা? আরবান বিরক্ত হয়ে কল করতেই ফারহান ঝোপের আড়াল থেকে কাঁপা গলায় রিসিভ করল। কোথায় গেছিস তুই? আরবানের গুরুগম্ভীর কণ্ঠ। ব্রো, আমার প্রচুর চাপ আসছে। মানে ওই যে 2 নম্বরের চাপ। তাই আশেপাশে একটা প্লেস খুঁজছি যাতে কাজ সেরে আসতে পারি। তোরা যা, আমি কাজ সেরে চৌধুরী বাড়িতে পৌঁছে যাব। ফারহান এক নিঃশ্বাসে মিথ্যাটা বলে দিল। ইডিয়েট, কোথায় কি করতে হয় জানিস না? রাস্তাঘাটে? যেখানে খুশি মর গিয়ে। ফোন রাখ। আরবান বিরক্তিতে ফোনটা কেটে দিল। কি সব বাজে বাজে কথা বলে এই ছেলেটা। ফারহান ঝোপের আড়ালে বসে বিজয়ের হাসি হাসল। অবশেষে এই অতি ধুরন্ধর মার্কার লোকটাকে সে কত সহজেই না ঘোল খাইয়ে দিল। খুশিতে গদগদ হয়ে সে পিছন ঘুরতেই চোখ পড়ল একটা বেঞ্চের দিকে। সেখানে একটি মেয়ে বসে আছে। পরনে সাদা রঙের জামা। সাদা ওড়নাটা মাথায় জড়িয়ে এমন ভাবে বসে আছে যেন কোনো শুভ্র ডালিয়া ফুলে। আর তার কোলে ভ্রমর হয়ে একটি বাচ্চা বসে আছে। তবে মেয়েটাকে দেখে মোটেও মনে হচ্ছে না বাচ্চাটা ওর। মেয়েটাকে দেখে ফারহানের মোটেও মনে হলো না এটা তার নিজের বাচ্চা। নিশ্চয়ই অন্য কারো, যাকে সে আদর করে কোলে নিয়ে বসে আছে। ফারহান একটু ভাব নিয়ে বুক ফুলিয়ে মেয়েটার কাছে গেল। কনফিডেন্সের সাথে হাত বাড়িয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যালো মিস, আই এম ফারহান ফ্রম অস্ট্রেলিয়া। হোয়াট ইজ ইউর নেম? মেয়েটি ভ্রু কুঁচকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। কোলের বাচ্চাটাও ঠিক একইভাবে ফারহানের দিকে তাকাচ্ছে। ফারহান একটু ঘাবড়ে গেল। ভাবল, তাকে দেখতে কি এলিয়েনের মতো, নাকি এরাই ভিন্ন গ্রহের মানুষ, তাই তাকে দেখে এত অবাক হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে ফারহান আবার বলল, আসলে আমি এখানে নতুন তো, একদম একা পথ হারিয়ে ফেলেছি। আপনি কি আমার বন্ধু হবেন? একটু পথটা চিনিয়ে দেবেন প্লিজ। মেয়েটি বিরক্তির সাথে তরতর করে বলে উঠল, নতুন? তা আসতে না আসতেই এক বাচ্চার মায়ের সাথে ফ্ল্যাট শুরু করে দিয়েছেন?
লজ্জা করে না? এক বাচ্চার মা। ফারহান আকাশ থেকে পড়ল। কেন? চোখে কি ছানি পড়েছে? কোলে এটাকে দেখে কি মনে হচ্ছে? আলু মনে হচ্ছে? মেয়েটার ঝাঁঝালো উত্তর। ফারহান বিষম খেল। তার গণিত একদম উল্টে গেছে। ইস, শেষমেশ এক বাচ্চা মায়ের সাথে পটর পটর করতে গেল। সে মনে মনে ভয় পেল। আবার এই মেয়ের স্বামী আশেপাশে নেই তো? থাকলে তো পিঠের চামড়া তুলে দেবে। সে তোতলামি করে বলল, ওকে আন্টি, আসছি, ভালো থাকবেন। মেয়েটা আন্টি শুনে যেন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আন্টি, তোর বউ হবে। ফাজিল একটা, না জানি কোত্থেকে এসেছে, কোন গর্তের লুচ্চু। ফারহান এই রাগী কথায় আর পাত্তা দিল না। পালানোর পথ খুঁজছিল, কিন্তু একটা কথা শুনে ওর পা আটকে গেল। পেছন থেকে অন্য এক নারী এসে বলল, দোস্ত, তোকে অনেক কষ্ট দিলাম রে, দে এবার ওকে আমার কাছে দে। মেয়েটি হেসে উত্তর দিল, আরে না, কষ্ট কিসের? পুটু এত কিউট না যে আমার সারাক্ষণ ওকে কোলে নিয়েই বসে থাকতে ইচ্ছে করে। ফারহানের পা যেন মাটিতে গেঁথে গেল। তার মানে মেয়েটা তার সাথে প্র্যাঙ্ক করেছে। সে ভাবতো গ্রামের মেয়েরা সহজ সরল হয়, পটানো সহজ। এখন দেখছে এই মেয়ে তো শহরের ঝানু মেয়েদেরও টেক্কা দেবে। ফারহান ঠিক করলো মেয়েটাকে কিছু তেতো কথা শুনিয়ে দৌড়ে পালাবে। সেদিকে পা বাড়াতেই তার সামনে স্বয়ং আরবান এসে দাঁড়ালো। আরবান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হয়ে গেছে তোর 2 নম্বরের কাজ? ফারহান অপ্রস্তুত হয়ে বলল, না মানে আসলে, বুঝেছি, হয়ে গেছে। এখন কাজে লেগে পড়। কি কাজে? ফারহান ভয়ার্ত চোখে তাকালো। সুটকেসটা টানার জন্য। এবি, আমি 2 হাতের একটা জ্যান্ত মানুষ, কুঁড়ি নই। আরে সমস্যা নেই, আমার কোলে এখন বউ নেই, তোকে সাহায্য করতে পারবো। চিল। আরবান হাসি মুখে বলল। ফারহান বিরক্ত হয়ে একবার পেছনের মেয়েটির দিকে তাকিয়ে আরবানের সামনে সুটকেস টেনে হাঁটা দিল। মনে মনে বলল, এই চৌধুরীদের পাল্লায় পড়ে আর জীবনটাই সুটকেস হয়ে গেল। কপালে একটা মেয়ে জুটতে গিয়েও জুটল না। চৌধুরী বাড়ির বিশাল লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। এই সেই বাড়ি, যার প্রতিটি ধূলিকণায় তার শৈশবের স্মৃতি মাখা। উঠোনের এক কোণে বড় করে চাটাই পেতে লাল মরিচ শুকাতে দেওয়া হয়েছে। তপ্ত রোদে মরিচগুলোর রং যেন রক্তের মতো লাল হয়ে ফুটে আছে। আর সেই মরিচের পাহাড় পাহারা দেওয়ার গুরু দায়িত্ব পড়েছে আরিয়ানের ওপর। যদিও সে পাহারার বদলে ফোনের স্ক্রিনে মুখ গুজে গেম খেলায় মগ্ন। আর সেই সুযোগে একঝাঁক তিতির আর বুলবুলি পাখি নির্ভয়ে মরিচ মুখে নিয়ে চম্পট দিচ্ছে। 1 বছরে আরিয়ানটা অনেকটা লম্বা হয়ে গেছে। চেহারায় কিশোর সুলভ গাম্ভীর্য এলেও চঞ্চলতা কমেনি। এমন সময় ঘরের ভেতর থেকে ছোট চাচি সুলতানা বেগম চিৎকার করতে করতে বেরিয়ে এলেন। ওরে কুলাঙ্গার, মরিচগুলো কি পাখিরে খাওয়ানোর জন্য রোদে দিছি? তোর চোখ কি ফোনের ভেতরে ঢুকে গেছে? বক্তব্য শেষ করার আগেই তার নজর পড়ল সদর দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। সুলতানা বেগমের চোখের পলক থমকে গেল। হাতের খুন্তিটা অজান্তেই শিথিল হয়ে এলো। অস্ফুট স্বরে কাপা গলায় তিনি বলে উঠলেন, আয়াত। আয়াত আর নিজেকে ধরে রাখতে পারল না। ছোটবেলা থেকে মা হারা মেয়েটাকে এই মানুষটাই আঁচল দিয়ে আগলে বড় করেছেন। মায়ার সব বাঁধা যেন আজ বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়ল। সে চাচিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কেমন আছিস আয়াত? চাচি ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললেন। আয়াত কান্না ভেজা কণ্ঠে বলল, অনেক অনেক ভালো চাচি। তুমি কেমন আছো? আর দাদাজান কেমন আছেন? শাহজাদি আমাকে মেসেজে বলেছিল দাদাজান নাকি অনেক অসুস্থ। তিনি এখন কেমন? এখনো কি বিছানায়? চাচি একটু হেসে আয়াতের চোখের জল মুছে দিয়ে বললেন, আরে শান্ত হ, দাদাজানের তেমন কিছু হয়নি। শাহজাদি তোকে একদম ডাহা মিথ্যা বলেছে। কেন বলেছে সেটা ওই শয়তান মেয়েটাই ভালো জানে। ওর কাছ থেকে জেনে নিস। তা তুই কি অস্ট্রেলিয়া থেকে একাই এলি নাকি? না চাচি, তোমাদের ছেলেও এসেছে, সাথে তার বন্ধু ফারহান ভাইয়াও এসেছে। আরবান এসেছে? কি বলিস? তাহলে তো তোর কাকাকে বলে আসতে হবে, বাজারে যাওয়া লাগবে। দাঁড়া, আমি এখনই তোর চাচাজানকে গিয়ে বলি বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আসতে। তুই তোর দাদুর কাছে যা।
সে নিজের ঘরেই আছে। ততক্ষণে আরিয়ান ফোন পকেটে পুরো বিস্ময় নিয়ে আয়াতকে দেখছে। হয়তো অস্পষ্ট স্মৃতিতে আয়াতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে সে। আয়াত ইশারায় তাকে কাছে ডাকলো। কিরে আরিয়ান, আয়াত আপুকে একদম ভুলে গেছিস? আরিয়ান চওড়া হাসি দিয়ে বলল, উহ, চিনতে পারছি তো, বলেই সে দৌড়ে এসে আয়াতকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে সদয় দরজা দিয়ে বাড়ির ভেতরে পা রাখলো আরবান। আয়াতকে ওভাবে আরিয়ানের সাথে ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে থাকতে দেখে আরবানের ফর্সা মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। এই সেই পিচ্চি আরিয়ান, যেবার প্রথম এসেছিল তখনও সে তার বউয়ের ওপর অধিকার ফলাচ্ছিল। তার বউকে শুধু এই পিচ্চির সাথেই হাসতে দেখেছিল সেইবার। আরবানের পৈশাচিক অধিকারবোধ ছোট বড় বাছবিচার মানে না। পিছন থেকে ফারহান সুটকেস টানতে টানতে আরবানের পাশে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগেই আরবান অন্ধ আক্রোশে ফারহানের পায়ে সজোরে এক লাথি বসিয়ে তীব্র স্বরে চিৎকার করে উঠল, আয়াত! ফারহান যন্ত্রণায় কোকিয়ে উঠে এক বিকট চিৎকার দিল। আহ! আরবানের চিৎকারের চেয়ে ফারহানের ব্যথার চিৎকার ছিল বেশি জোরে বের হলো। আরবান ভ্রু কুঁচকে ফারহানের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকালো। আরবানের গম্ভীর গর্জনে আরিয়ানের বাঁধন আলগা হয়ে গেল। আয়াত ভ্রু কুঁচকে পেছনে তাকাতেই দেখলো আরবান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আর ফারহান এক পা তুলে লাফাচ্ছে। আরবান ফারহানকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানে ওভাবে কেন দাঁড়িয়ে আছিস? সর সামনে থেকে। ফারহান যন্ত্রণায় মুখ বিকৃত করে বলল, শালা, লাথি দিয়ে ক্ষমা না চেয়ে কেন দাঁড়িয়ে আছি জিজ্ঞেস করছিস? তোর বউ অন্য কাউকে জড়ালে রাগ ঝাড়িস আমার ওপর? আমি কি তোর পাঞ্চিং ব্যাগ? আরবান ফারহানের কথায় কান না দিয়ে সোজা আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াত, এখানে কি হচ্ছে? আয়াত বিরক্ত নিয়ে বলল, কি হবে? পরিবারের সদস্যদের সাথে পরিচিতি হচ্ছি। এটা কেমন পরিচিতি হওয়া? জড়িয়ে ধরে? আমাকে তো কখনো ওভাবে জড়িয়ে ধরে পরিচিতি হওয়া শেখাওনি। ফারহান একপাশে দাঁড়িয়ে খুব খুব করে কাশলো। ভাই, দিনে রাতে কত কি করিস, তারপরও আবার জড়িয়ে ধরা নিয়ে তোর আফসোস? লোকলজ্জা রাগ একটু। আরবান কটমট করে ফারহানের দিকে তাকাতেই সে চুপ হয়ে গেল। আয়াত মুখ ভেঙচি দিয়ে আরিয়ানের হাত ধরে হাঁটা দিল। যাওয়ার সময় জিজ্ঞেস করলো, শাহজাদি কোথায় রে? আরিয়ান বলল, আপা তো এখনো কলেজ থেকে আসেনি। ও আচ্ছা, চল ভেতরে যাই। আরবান ঘুম মেরে পেছনে দাঁড়িয়ে রইল। সে নিশ্চিতভাবে বুঝতে পারছে এই বাড়িতে তার দাপট চলবে না। এভাবে তার বউকে সে এক মিনিটের জন্য একান্তে পাবে কিনা সন্দেহ। ফারহান চারপাশটা হাঁ করে দেখতে দেখতে বলল, ব্রো, তোর পূর্বপুরুষেরা কি তোর বাবার মতো সব ইনভ্যালিড কাজ করতো নাকি রে? এত বড় রাজপ্রাসাদ সমতুল্য বাড়ি বানালো কিভাবে? নিশ্চয়ই অনেক টাকা মেরেছে। আরবান ফারহানের এসব ফালতু কথায় কান না দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত ধীর পায়ে দাদাজানের ঘরের দরজায় নক করল। ভেতর থেকে ক্ষীণ অথচ গম্ভীর স্বরে শব্দ এলো, ভেতরে এসো। আয়াত কম্পিত হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো দাদাজান আফজাল চৌধুরী দু চোখ বুজে বিছানায় শুয়ে আছেন। এক বছরে মানুষটা যেন আরো অনেকটা শুকিয়ে গেছেন। আয়াতের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে শিউরে গিয়ে বসলো এবং ধরা গলায় ডাকলো, দাদাজান। অতি পরিচিত সেই কণ্ঠস্বর শুনে আফজাল চৌধুরী চোখ মেলে তাকালেন। সামনে আয়াতকে দেখে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। পরক্ষণেই সেই বয়স্ক চোখ দুটো আনন্দ আর অপত্য স্নেহে ছলছল করে উঠল। তিনি হাত বাড়িয়ে অস্ফুট স্বরে বললেন, সত্যিই এসেছিস তুই, নাকি কল্পনা? কাছে আয় দাদুমণি। আয়াত দাদাজানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। দাদাজান ক্ষীণ হাসলেন, কাঁদছিস কেন? আরবানকে সাথে করে নিয়ে এসেছিস তো? আয়াত মাথা নেড়ে সম্মতি জানালো। আফজাল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো রাগ ধরে বসে আছিস আমার ওপর? কেন সেদিন তোকে তোর অমতে আরবানের সাথে পাঠিয়েছিলাম? আয়াত ঝাপসা চোখে দাদাজানের দিকে তাকিয়ে বলল, রাগ আছে দাদাজান, ভীষণ রাগ আছে।
আপনি সব জানতেন। আপনার নাতির শারীরিক অবস্থা থেকে শুরু করে ওর জীবন সম্পর্কে আপনার নখদর্পণে ছিল। তাহলে আমাকে কেন সেই বিষয়ে আগে থেকে অবগত করলেন না? দাদাজান শান্ত স্বরে বললেন, আমি যে চাইনি দাদুমণি, তুমি আরভানকে শুধু সব জেনে বুঝে দয়া করে স্বামী হিসেবে মেনে নাও। আমি চেয়েছিলাম তুমি ওকে নিজে থেকে গ্রহণ করবে, জোর করে নয়। নিজের মনকে বুঝে ওকে চিনে নিবে। সত্যটা আগে বললে তুমি হয়তো দায়িত্ববোধ থেকে ওর পাশে থাকতে, ভালোবাসা থেকে নয়। চিনে নেওয়ার সুযোগ কি তিনি আমাকে দিয়েছেন দাদাজান? আপনার নাতি আমার জীবনে আসার আগে নিজেকে একজন পাথর হৃদয়ের মানুষ বানিয়ে রেখেছিলেন। আর এখন আপনার নাতি মোটেও ভালো মানুষ নয় দাদাজান। কেন আপনার নাতি আমার জীবনে আসার আগে নিজেকে তিলে তিলে শেষ করে দিল? আর আসার পরও সে কেন আমার জন্য নিজেকে বাঁচতে চায় না? একটা বার আপনার নাতি আমার মনের হাহাকার বুঝতে চাইছে না। এই দুনিয়ায় সে ছাড়া যে আমার আর কেউ নেই। সে না থাকলে যে এই আয়াতও থাকবে না, সেই সত্যিটা ও কেন বুঝছে না? আফজাল চৌধুরী ম্লান হাসলেন। আমার নাতিকে তবে এতটা ভালোবেসে ফেলেছিস? আয়াত কথা বলতে পারল না, শুধু ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরভান এসেছে। আয়াত দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। দারোজানের দিকে ফিরে তেজস্বী কণ্ঠে বলল, কারো কারোর জন্য মায়া বাড়াতে নেই দাদাজান, কাউকে ভালোবাসতে নেই, কারণ তারা ভালোবাসার মূল্য বোঝে না, শুধু বুক চিরে কষ্ট দিতে জানে। বলেই সে আরভানকে এক মুহূর্তের জন্য না দেখে পাশ কাটিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরভান শীতল চোখে আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে দারোজানের পাশে এসে বসল। দীর্ঘক্ষণ ঘরে এক পিনপতন নীরবতা। নীরবতা ভাঙল আরভান। সে নিরুত্তাপ গলায় বলল, বলেছিলাম না আপনার নাতবউ আমাকে ভালোবাসবে কিনা জানি না, তবে সেই হয়তো আমার মরার কারণ হবে। আরভান থামল, তারপর বলল, আমি একজনকে হত্যা করেছি। সে আপনারই রক্ত, আপনার নাতি শাহরিয়ার। আফজাল চৌধুরী চমকে উঠে তাকালেন। ঘর জুড়ে এক নিস্তব্ধতা। আরভান আবার বলল, হয়তো আমার হাতে আরো একজন খুন হবে, যাকে একসময় আমি আমার আস্ত দুনিয়া মনে করতাম। আফজাল চৌধুরী কোনো প্রতিবাদ করলেন না। তিনি ধীরে হাত বাড়িয়ে বিছানার পাশের ড্রয়ারটা খুলে একটা মোটা সাদা খাম বের করে আরভানের হাতে দিলেন। আরভান অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। এত বড় সত্য জানার পরেও এই মানুষটা এতটা নির্লিপ্ত কিভাবে আছে? দাদাজান তার চোখের ভাষা পড়ে নিয়ে বললেন, তুমি যা জানতে এখানে এসেছো তার অনেক কিছুই এই খামে পাবে। বাকিটা তোমাকে খুঁজে নিতে হবে। ভেবেছিলাম এটা তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করব, নয়তো কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে যাব, যেন আমি মরে গেলেও তুমি এটা পাও। কিছুক্ষণ থেমে দাদাজান আরভানের কাঁধে হাত রেখে বললেন, তোমার এবার অপারেশনটা করিয়ে ফেলা উচিত আরভান, অন্তত আয়াতের জন্য হলেও। আরভান কিছু বলল না, শুধু খামটা শক্ত করে ধরে নিষ্প্রিয় মুখে বসে রইল। আয়াত করিডোরে গিয়ে গটগট করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন মেজো চাচি নাসরিন। আয়াতকে দেখে তার ঠোঁটে এক বাঁকা বিদ্রুপের হাসি। বাহ, অস্ট্রেলিয়ান বড়লোক স্বামী তো তোমাকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখছি। আয়াতের পিত্তি জ্বলে উঠলেও সে কোনো কথা বলল না। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই নাসরিন বেগম আবার বলে উঠলেন, আমার ছেলে কোথায় আয়াত? শাহরিয়ারের কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন? না জানি কি রূপ দেখিয়ে আমার ছেলেকে এমন পাগল করেছিস যে আমার ছেলে তোর জন্যই অস্ট্রেলিয়ায় পর্যন্ত ছুটে গেছে। আয়াত থেমে গেল। কথাগুলো তার বড্ড গায়ে লাগলো। তবে বড়দের সাথে অসভ্যতা করা তার চরিত্রে নেই। সে চাচির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনার ছেলে কোথায় আমি কি করে জানবো? দেখুন, গিয়ে হয়তো কোনো মেয়ের সর্বনাশ করতে ব্যস্ত। জন্ম তো দিয়েছেন একটা জানোয়ারকে। নাসরিন বেগম চেঁচিয়ে উঠলেন, আয়াত, মুখ সামলে কথা বলো। স্বামীর পরিচয় পেয়ে গলা অনেক বড় হয়ে গেছে তাই না? আয়াত এক চুলও নড়ল না। সে স্থির কণ্ঠে জবাব দিল, আমি এই বাড়ির বউ চাচি, আপনিও তাই।
আপনার স্বামীর পরিচয় পেয়ে যদি আপনার গলা বড় হতে পারে, তবে আমার হতে দোষ কি? আর আপনার ছেলের অপকর্মের ফিরিস্তি যদি দিতে বসি, তবে এই গ্রামে মুখ দেখাতে পারবেন না। নাসরিন রাগে ফেটে পড়তে যাবেন, ঠিক তখনই আরমান নির্লিপ্ত ভঙ্গিতে ডাকলো, আয়াত। নাসরিন আর আয়াত দুজনেই চমকে পেছনে তাকালো। আরমান ফোনের স্ক্রিন থেকে মুখ না তুলেই ওদের দিকে হেঁটে এলো। নাসরিন আরবানের উপস্থিতিতে আরো কথা না বাড়িয়ে হনহন করে চলে গেলেন। আরবান আয়াতের কাছাকাছি এসে ফিসফিস করে বলল, কার সাথে ঝগড়া করছিলে মিসেস? কার গলা কাটার পরিকল্পনা চলছে? আয়াত গম্ভীর হয়ে বলল, সেদিন জঙ্গলে শাহরিয়ারের পিছু ফারহান ভাইয়া গিয়েছিল, ওকে পেয়েছিল। আয়াতের মুখে শাহরিয়ারের কথা শুনে আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নির্লিপ্ত গলায় বলল, না, কেন? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি শাহরিয়ারের কথা জিজ্ঞেস করছিলেন। আরবান আয়াতের চোখের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, পাওয়ার কথাও না। ওই জঙ্গলে এক ভয়ঙ্কর জানোয়ার আছে। সেই জানোয়ারের সামনে কেউ পড়লে আর বেঁচে ফিরে আসে না। হয়তো ও ও পারেনি। আয়াত অবাক হয়ে বলল, তাহলে আমি ফিরলাম কি করে? হয়তো সেই জানোয়ারের কাছে তুমি খুব প্রিয় কেউ, তাই? কি অদ্ভুত সব কথা আপনার! আরবানের এমন মজা নিয়ে বলা কথায় আয়াত বিরক্তি নিয়ে চলে যেতে গেলেই আরবান চট করে ওর কোমরে হাত দিয়ে নিজের সাথে লেপ্টে ধরল। আয়াত ছুটতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে। আপনাকে বলেছি আমার থেকে দূরে থাকতে। যতদিন না আপনি আমার কথা শুনে অপারেশনের টেবিলে বসবেন, ততদিন আমার আশেপাশেও আসবেন না। আরবান নিজের পুরুষালী দাড়ির ঘষায় আয়াতের গাল লাল করে দিতে দিতে সে অস্ফুট স্বরে বলল, আমি তোমার কাছে আসবো না তো কে আসবে? আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? আয়াতের গলায় স্বর কান্নায় বুঝে এলো। এত কিছু বুঝতে পারেন, অথচ এই অভিমান বুঝতে পারেন না? আমার মনের দহনটা কেন বোঝেন না আরবান? আরবান কথা না বাড়িয়ে আয়াতের কপালে গভীর এক উষ্ণ চুম্বন এঁকে দিল। সব বুঝি আয়াত, একটু সব গুছিয়ে নিয়ে সবকিছু ঠিক করে দেব। আয়াত কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরের উঠান থেকে এক আকাশ ভরা চিৎকার ভেসে এলো। সকলে দৌড়ে বাইরে এসে যা দেখলো, তাতে সবার চোখ কপালে। শাহজাদি একটা মোটা লাঠি নিয়ে ফারহানকে তাড়া করছে, আর ফারহান বাঁচাও বাঁচাও বলে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। শাহজাদি চিৎকার করে বলছে, লুচ্চা বেটা, তুই আমার বাড়িতে পা দিলি কোন সাহসে? আরবান আর আয়াত একে অপরের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।